চলো দেখি উপাংশ দেখি। আচ্ছা, একটা উদাহরণ বাকি ছিল, সেটা হলো কত পাখি ওড়া। কি পাখি ওড়া, পাখি কিভাবে ওড়ে এটা নিয়ে পাখির ওড়া। তা আমি আর বুঝি না, পাখি একটা নিঃস্ব প্রাণী, কি সুন্দর আকাশে উড়ে বেড়ায়, তাকে আবার কেন যে ম্যাথের বইয়ের ভিতর নিয়ে আসতে। আচ্ছা তাহলে দেখি আমরা একটু কিভাবে ওড়ে। তো মনে করো যে আমরা ছোটবেলায়, তোমরা আঁকাইছো কিনা জানি না, এরকম একটা গাছ দিতাম, এভাবে এভাবে গাছ দিতাম, এটা হলো গাছ। গাছের এদিক দিয়ে এভাবে এভাবে পাখি কি হয় উড়ে যায়, এভাবে দিতাম আমরা। পাখি ওইদিক দিয়ে উড়ে যাচ্ছে, হয়তো বা সূর্য থাকতো এদিকে, এদিক থেকে হয়তো বা সূর্য থাকতো, এভাবে এভাবে কি করে দিতাম, পাখি দিতাম উড়ে যাচ্ছে, এভাবে পাখির চিহ্নগুলো দিতাম। তো পাখির চিহ্ন ওই রকমই দিতাম। এখন আমরা কি করবো, পাখির চিহ্নটা ওটাই দিব, কিন্তু একটু অপোজিট ডিরেকশনে দিব, ঠিক আছে, অপোজিট ডিরেকশনে দিব। এটাই হলো কত পাখির কি ডানা, এটাই কি হলো পাখির ডানা, ঠিক আছে। এটা হলো পাখির ডানা, এটা হলো পাখির হচ্ছিল পেট, আর এটা হলো কত পাখির লেজ, ঠিক আছে। আর সম্মুখ দিয়ে ধরে নেওয়া হচ্ছিল পাখির একটা মাথা আছে, দিয়ে এখানে ঠোঁট। যাই হোক, এরকম কিছু একটা ধরে নেওয়া, এটা হলো পাখি, ঠিক আছে। এটা হলো পাখি। ডানা মনে হয় বেশি বড় হয়ে গেল না। আচ্ছা, ডানাটা একটু ছোট করে দিই। এটা হলো কত পাখির ডানা, ঠিক আছে। তো এই হলো পাখি উঠতিছে, আমাদের আকাশে উঠতিছে, ঠিক আছে। তাহলে পাখি আকাশে উড়ে কিভাবে, যখন এই যে দানা দিয়ে দুই হাত দিয়ে কি করে, এই বাতাসকে এভাবে বাড়ি দেয়, তাই না? তার মানে হচ্ছে বাতাসকে সে একটা কি করে বল প্রয়োগ করে। তার মানে এখানে কি আছে, এগুলো হলো কত বাতাস, এগুলো কি বাতাস, ঠিক আছে, এই পুরা কি বাতাস। তাহলে পাখি কি করবে, এদিক দিয়ে বাতাসকে এভাবে আঘাত করবে, এদিক দিয়ে কি করবে, বাতাসে একটা ফোর্সে আঘাত করবে। তাহলে বাতাসকে যখন আঘাত করবে, তাহলে বাতাস কি দিবে, তাদের একটা কি দিবে, প্রতিক্রিয়া বল দিবে। বাতাস কি দিবে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা এইদিকে, এটা এইদিকে, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রতিক্রিয়া বলটা যদি একটু আঁকাই, তাহলে প্রতিক্রিয়া বল একটা এইদিকে, আর একটা হলো কত আমাদের এইদিকে, এরকম হয়, ঠিক আছে। প্রতিক্রিয়া বল দুইটা, দুই দানার জন্য, একটা এইদিকে একটা হলো কত এইদিকে, লাল কালি দিয়ে বুঝাচ্ছি আমরা কত প্রতিক্রিয়া বল, লাল কালি দিয়ে বুঝাচ্ছি হলো কত প্রতিক্রিয়া বল, ঠিক আছে। আচ্ছা, যেহেতু পাখির ডানা, তার মানে দুটো ফোর্সই তার সেমি দিবে, মানে কোনো তো ডানা তার কম বেশি থাকে না, যে একটা দানাতে বেশি বল আর একটা দানাতে কম বল দিবে, এমন তো কোনো কথা নাই, ঠিক আছে। পাখি কি করবে, দুটাই সেম বল দিবে। তাহলে সেম, মানে দুটো যদি সেম বল হয়, তাহলে নিচের দিকে কত সেম বল দিবে, আর প্রতিক্রিয়া বলটাও কি হবে, সেমই হবে। তাহলে আমরা এফ ধরে নিলাম। তো এখন দেখো, এফ এর কয়টা উপাংশ। আচ্ছা, এটা তো বোঝা যাচ্ছে, তো তোমার তো বোঝা যাচ্ছে এই দুটো বলের যে লব্ধি আছে, সে লব্ধি এইদিকে ক্রিয়াশীল হবে, ঠিক আছে। এটার বলে কি হবে, লব্ধি কত উপরের দিকে ক্রিয়াশীল, তাই না? মানে কত লব্ধি আছে এই দিকে, পাখিকে আঘাত করবে, ঠিক আছে, পাখিকে কি করবে, আঘাত করবে, এটা হলো লব্ধি, ঠিক আছে। এই লব্ধিটা কত, পাখিকে আঘাত করার কারণে পাখি হলে কত সামনের দিকে যাবে, ঠিক আছে। তাহলে পাখি সামনের দিকে যাবে কিভাবে, এটা যদি বলা হয়, তাহলে পাখি কিভাবে যাবে সামনে, আমাদের এই যে দুটো ফোর্স, পাখির ডানা দিয়ে দুটো ফোর্স দিল, তার প্রতিক্রিয়া বল দিবে, বাতাস কি দিবে, তার প্রতিক্রিয়া বল দিবে দুই দিকে, এই যে দুটো দিকে প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলের লব্ধি বরাবর কে যাবে, আমাদের হলো কথা পাখির সম্মুখ দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে এখানে আমাদের কত উপাংশ সূত্রটাও আসতেছে, আবার কি আসতেছে, নিউটনের তৃতীয় সূত্রটাও আসতেছে। তো এখন আমরা দেখলাম লব্ধি, আমরা একটু উপাংশটা এখানে অ্যাপ্লাই করি। দেখো, একটা ফোর্সের কয়টা উপাংশ থাকে সেটা আমরা সবাই জানি, একটা ফোর্সের কয়টা করে উপাংশ থাকে, দুটো করে উপাংশ থাকে, ঠিক আছে। একটা উপাংশ হলো, আমি আগে এই ফোর্সটা নিয়ে কাজ করি, এই ফোর্সটা নিয়ে কাজ করি, এই ফোর্সটা একটু পরে, এইদিকে একটা উপাংশ, এই ফোর্সটা কত, এইদিকে একটা উপাংশ, তাহলে এটার মান হলো কত, যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি না এটার মান হলো কত এফ কস থিটা, এটার মান হলো কত এফ সাইন থিটা। তাহলে এই ফোর্সের দুটো উপাংশ পাওয়া গেছে। অনুরূপভাবে এই পাশের যে ফোর্স, তার কয়টা উপাংশ থাকবে, দুটো উপাংশ, একটা এইদিকে আর একটা আবার কত এই বরাবরই যাবে। এটাও যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারবো কত এফ কস থিটা, আর এটার মান হলো কত, হলো এফ সাইন থিটা। তাহলে এই দুটা মিলে মোট ফোর্স হলো কত, টু এফ সাইন থিটা। এবং এই ফোর্স আর এই ফোর্স কি হয়ে যায়, মিনিমাইজ হয়ে যায়, একে অপরকে কি করে দেয়, মিনিমাইজ করে দেয়। এই দুটো তো তোমার সেম, দেখো এটা এফ কস থিটা, এটা কত এফ কস থিটা, এবং তাদের মধ্যবর্তী কোণ হলো কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলো আমরা জানতাম কত, আর মিনিমাম ইজ ইকুয়ালস টু পি মাইনাস কিউ।
তাহলে এটা বিয়োগ এটা যদি বিয়োগ করে তাহলে কত হয়, 0 হয়ে যায়। তার মানে এই সিস্টেমে এইটা আর এটা বাদ, এই দুটো ফোর্স যদি বাদ থাকে তাহলে আমাদের সিস্টেমে ফোর্স থাকে শুধু কত, 2f sin থিটা। এই ফোর্সটা নিয়ে কে গেছে, পাখি কোন দিকে গেছে, উপরের দিকে, মানে কত, সামনের দিকে ওড়ে। এই ফোর্সটা নিয়ে কি করে, পাখি ওড়ে, পাখি সামনের দিকে যায়। ঠিক আছে, বুঝতে পারছি কি আমরা? আচ্ছা, তাহলে আমরা এই ছবিটা একটু মিশে দেই, এই ছবিটা একটু মুছে দেই। তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে এই পুরো সিস্টেমের ফোর্স হলো কত, সামেশন অফ এফ দ্বারা প্রকাশ করা যায়। এফ ইজ ইকুয়াল টু হলো কত, 2f sin থিটা, মানে হলো তো আর কি এফ sin থিটা প্লাস হলো কত, এফ sin থিটা ইকুয়াল টু লেখা যায় 2f sin থিটা। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের লেখা যায় এফ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু 2f sin থিটা। আচ্ছা, তারপর এখান থেকে এ ইজ ইকুয়াল টু লেখা যায় হলো কত, 2f sin থিটা ভাগ হলো কত এম, যেখানে এম হলো পাখির ভর, পাখির ভর, পাখি যে ত্বরণে যাচ্ছে সেই ত্বরণ, আর এটা হলো কত, কোণ, এই যে কোণ কত কোণে আছে, আর এফ হলো কত, হলো বল, মানে ডানার বল, ডানা দিয়ে কত জোরে বাতাসকে আঘাত করতেছে সেই বল। তো যদি আমি এই ইকুয়েশন থেকে ত্বরণটা বের করতে পারি, ত্বরণটা যদি বের করতে পারি তাহলে ত্বরণের মধ্যে আমার কি আছে, সময় আছে, স্মরণ আছে, বেগ আছে। ত্বরণের মধ্যে কি আছে, সময় আছে, স্মরণ আছে, বেগ আছে। তাহলে এগুলো কি করা যাবে, ফাইন্ড আউট করা যাবে। ঠিক আছে, তাহলে পাখি কিভাবে আকাশে ওড়ে সেটা আমরা কত এখান থেকে দেখতে পারলাম। তো এখন আরেকটা কোশ্চেন এখান থেকে অ্যারাইজ হয়ে যায় সবার মধ্যে, পাখি কিভাবে তাহলে ডানে বামে যায়, ডানে বামে কিভাবে যায় সেটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, আচ্ছা, তো মনে করো যে পাখি আকাশে উঠতেছে, তার দুটোই ডানা, তো একটা ডানা থেকে কিছু পালক ঝরে পড়ছে, ধরো বাম পাশের যে ডানাটা আছে সেখান থেকে কিছু পালক কি হয়েছে, ঝরে পড়ছে। ওই তোমার থাকে হয়তো দুই ডানায় দেখো না অনেক পালক, কিন্তু কোনো কারণে হয়তো বা কিছু ফাঁদে আটকা পড়ছিল বা যে কারণে হোক, কারোর সাথে হয়তো পাখি যে টোকাটুকি করে, ঝগড়া করে, করার কারণে বাম পাশের যে ডানাটা আছে সেখান থেকে কিছু পালক ঝরে গেছে। তাহলে এখন দেখো বাতাসকে যখন যদি আঘাত করে, এইটা দিয়ে কিন্তু কম আঘাত করবে। ঠিক আছে, এইটার ফোর্স একরকম হবে, এই পাশে ডান পাশের ডানাটা দিয়ে ফোর্স হবে কত, আরেক রকম। তার মানে দুই ডানার দুই রকম ফোর্স হবে, দুই ডানার দুই রকম ফোর্স হবে। আচ্ছা, যদি কোনো কারণে দুই ডানার দুই রকম ফোর্স হয়, দুই ডানার দুই রকম যদি ফোর্স হয়, তাহলে আসো আমাদের কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। তাহলে মনে করো যে এই পাশে ফোর্স হলো F1, এই পাশে ফোর্স হলো কত, F2। আমি বললাম হচ্ছে F1 গ্রেটার দ্যান হলো কত, F1 লেস দ্যান হলো কত, F2। মানে এই পাশের ডানাটা একটু কম বল দিচ্ছে, এই পাশের ডানাটা হলো কত, হলো বেশি দিচ্ছে। ঠিক আছে, তাহলে যদি বেশি দেয় তাহলে আমাদের কি থাকে, সবগুলো কি থাকবে, উপাংশ থাকবে, তাই না? এর উপাংশ কত, F1 cos থিটা, এর দিকে উপরের দিকে গেলাম, তাহলে F1 sin থিটা। আচ্ছা, তারপর তার এই পাশের উপাংশ শেষ, তারপর এটার জন্য F2 cos থিটা, আর উপর দিকে গেলে F2 sin থিটা। আচ্ছা, তাহলে দেখো এবার কিন্তু এই ফোর্স আর এই ফোর্স একে অপরকে কি করবে না, মিনিমাইজ করবে না, একে অপরকে মিনিমাইজ করবে না। কেন, কারণ হচ্ছে দুটো কিন্তু ইকুয়াল না, দুটো ইকুয়াল না। তাহলে হচ্ছে পি মাইনাস কিউ যদি করি তাহলে আমাদের কত, জিরো আসে না, কিছু একটা ফোর্স পাওয়া যায়। এই দুটা থেকে কি করা যাবে, এই দুটা নিয়ে যদি তুমি একটা লব্ধি বের করতে চাও তাহলে আর ইজ ইকুয়ালস টু পি মাইনাস কিউ, হয়তোবা 5-10 কিছু একটা মান আসবে। ধরো সাপোজ এর মান আছে হচ্ছিল তোমার 20 নিউটন, এর মান আছে হচ্ছিল তোমার ছিল 30 নিউটন, তাহলে যদি তুমি বিয়োগ করো তাহলে 10 নিউটন আসবে, এবং 10 নিউটনটা হবে কত, ওই দিকে। ঠিক আছে, আমি বুঝাতে পারছি কি, যেহেতু আমার F2 এর মানটা বড়, যে মানটা বড় বলটা কত কোন দিকে ক্রিয়াশীল হয়, সেই দিকে ক্রিয়াশীল হয়। তো এর মান যদি 30 হয়, এর মান যদি 20 হয়, তাহলে বিয়োগ করে আমাদের আসে 10 নিউটন। 10 নিউটনটা হচ্ছে কত, ওই দিকে ক্রিয়াশীল, ওই দিকে কত ক্রিয়াশীল। আচ্ছা, যদি এখন ফোর্সটা যদি অপোজিট দিকে হইতো, যে F1 বড় আর F2 বড় ছোট, মানে এই পাশের মানটা বড় এই পাশের মানটা ছোট, তাহলে কিন্তু আমাদের ডিরেকশনটা এই দিকে আসতো। ঠিক আছে, যদি আমি F1 এর এই উপাংশটা যদি আমি বলতে পারি F1 cos থিটা, এর মান ধরলাম এবার 30, আর এর মান হলো কত, F2 cos থিটা, এর মান ধরলাম আমি হচ্ছে কত, 20। তাহলে এখন বিয়োগ করলে আসে হলো কত, আর এর মান আসলে 10 নিউটন, কিন্তু ডিরেকশনটা হলো কত, বাম দিকে।
এর আগে ডিরেকশনটা ছিল কত ডান দিকে, এরপরে এর ডিরেকশনটা হলো কত বাম দিকে, ঠিক আছে। তাহলে পাখি ডানে বামে ঘোরার জন্য দেখো আমার একবার বামে গিয়ে যাওয়া হচ্ছে, একবার কত ডানে যাওয়া হচ্ছে, একবার বামে গেছো একবার কত ডানে গেছো। কখন গেছো? যে কোনো একটা ডানার ফোর্স কি করছে, সে কম বেশি করছে, একটা ডানার ফোর্স সে কি করছে, কম বেশি করছে। এই একটা ডানার ফোর্স কম বেশি করার কারণে সে একবার ডানে গেছে একবার কত বামে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর সামনের দিকে আমাদের ফোর্স আছে কত, এই দুটো ফোর্স, তাই না? তাহলে সামিশন অফ আমার এখানে লেখা যায়, আমাদের সামিশন অফ লেখা যায় টোটাল ফোর্স F1 sin থিটা ডি প্লাস হলো কত F2 sin থিটা। তাহলে এখান থেকে এম এ ইকুয়াল টু লেখা যাবে F1 প্লাস হলো কত F2 sin থিটা। তাহলে A is equals to F1 ডিভাইডেড বাই হলো কত A, ঠিক আছে। তাহলে যদি এখন ত্বরণটা তুমি জানো, তাহলে ত্বরণের ভিতর এস টি ভি সবই আছে। ত্বরণের ভিতর কি আছে, এস টি ভি সবই আছে। তাহলে এস টি ভি যদি তোমার সবই থাকে, তাহলে এস টি ভি যদি তোমার সবই থাকে, তাহলে তুমি কিন্তু পাখির বেগ, সরণ, সময়, ত্বরণ যা আছে সবই বের করতে পারবা এখান থেকে, ঠিক আছে। তার মানে এই ফোর্সটা নিয়ে, এই ফোর্স দিয়ে পাখি সামনে যায়, এটা নিয়ে কি হয়, সামনে যায়, সামনে যায়, ঠিক আছে। আর এই দুটো ফোর্সের ভিতর এই যে যেটা গোল দাগ দিচ্ছি এখন, এটা কি করে, ডানে বামে যায়, ডানে বামে যায়। তো পাখি যদি ডানে বামে যায় তার হিসাব করতে হবে তোমার কত, এই দুটো ফোর্সের হিসাব করে, আর এখানে সামনে যায় হলো কত, এটা হিসাব করে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস দেখতে পারলাম, সেটা হলো পাখি সামনে যায় কিভাবে এবং কত পাখি ডানে বামে কিভাবে যায় সেটাও। তো পাখি ডানে বামে যাওয়ার জন্য, পাখি ডানে বামে যাওয়ার জন্য আরেকটা কেস আছে, আরো একটা কেস আছে, সেটা আমি এখন দেখে দিই ডানে বামে যাওয়ার জন্য কিভাবে কেস আছে। আচ্ছা, সেটা দেখো, এটা আর এটা হলো কত তোমার প্রতিক্রিয়া বল। এবার প্রতিক্রিয়া বল দুটাই সেম দিলাম, এর উপাংশ হলো কত, দুটা। কয়টা হলো, দুটো উপাংশ, একটা হলো এই দিকে আর একটা হলো এই দিকে, এই দিকে। তো এটা মনে করো যে থিটা ওয়ান উৎপন্ন করছে, তাহলে হলো এফ কস থিটা ওয়ান, আর উপর দিকে গেলে এফ সাইন থিটা ওয়ান। এটার সাথে কোন উৎপন্ন করলো, থিটা টু, তাহলে এফ কস থিটা টু, আর এখান থেকে লেখা যাবে হলো কত, এফ সাইন থিটা টু। তা আমি উপরের টাক হিসাব করে দেই, খালি জাস্ট আমার এখানে গেলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? সামনে যাওয়ার জন্য খালি থিটাটা এবার খালি চেঞ্জ হয়ে গেছে, আর কিছু চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি। বল আমার কত সেমই আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সামনে যাওয়ার ফোর্সটা তোমরা লিখে ফেলাও, আমি তারপর ডানে বামে কিভাবে যায় সেটা বলি। আচ্ছা, এবার দেখো ডানে বামে কিভাবে যায়, তার আগে আমাকে একটু ডিক্লেয়ার করতে হবে থিটা ওয়ান বড় না থিটা টু ছোট। থিটা ওয়ান বড় না থিটা টু ছোট, এটা কি কোনটা বড় কোনটা ছোট একটু দেখতে হবে, ঠিক আছে। যেহেতু কোণ দুটো ইকুয়াল না, তার মানে কোনো একটা কোণ বড়, কোনো একটা কোণ কত ছোট। আমি এইটুকু মিশে দেই নাকি, এইটুকু একটু মুছে দেই। ধরে নিলাম থিটা ওয়ান বড় এবং কত থিটা টু ছোট। আচ্ছা, যদি থিটার মান বাড়ে, থিটা যদি বৃদ্ধি পায়, তাহলে কজের মান কি হয়, কমে যায়। কজের মান কি হয়, কমে যায়, এটা আমরা জানি। তাহলে থিটা ওয়ান যদি বড় হয়, তাহলে এই উপাংশের মান কত হয়ে যায়, কমে যাবে, এটা কম হবে, আর এর মানটা কি হবে, বেশি হবে। তাহলে যদি বেশি হয় তাহলে কোন দিকে যাবে, এখন তো বুঝতেছো, যেটা বেশি সেই দিকে যাবে, তার মানে হচ্ছে পাখি তাহলে ওই দিকে মন নিবে, ঠিক আছে, মানে ডান দিকে যাবে আর কি, ওই দিকে যাবে। আচ্ছা, এবার যদি এরকম কেস হয়, থিটা টু বড় হলো থিটা ওয়ান ছোট হলো, ঠিক আছে, থিটা ওয়ান কত বড় এবং থিটা টু কত হলো, থিটা টুটা বড় হলো, আর থিটা অপোজিট আর কি, এটার অপোজিট। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি হবে, তখন তখন এই উপাংশের মানটা আমার কি হবে, বেশি হয়ে যাবে, বেশি হবে, এবং এই উপাংশের মানটা আমার কি হবে, কম হয়ে যাবে। তখন পাখি আমার এইদিকে মন নেবে, ঠিক আছে। দেখো, একটু আগে ফোর্সের হিসাব করেও আমরা কত উপাংশটা ভাগ করতে পারি, আর এখন আমি কি করলাম,
আবার হচ্ছে কত কোণের হিসাব করেও কত পাখি ডানে যাবে না বামে যাবে সেটারও হিসাব করতে পারলাম আমরা। ঠিক আছে, বুঝতে পারছো কি আমার কথা? আমার যে পাখি বাঁক নিবে ডানে বামে বাঁক নিবে এটা আমরা কিভাবে করতে পারি, কোণের হিসাব করেও করতে পারি আর বলের হিসাব করেও বলতে পারি। যদি বল সমান থাকে তাহলে কোণ চেঞ্জ হবে, যদি কোণ সমান থাকে ইকুয়াল থাকে তাহলে কোথাও বল চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা তো শহরের দিকে থাকো তো ওইভাবে একটা জিনিস খেয়াল করতে পারবা না, চিল বাজ পাখি যদি তোমরা খেয়াল করে দেখবা ওরা কিন্তু যখন আকাশে ওড়ে, ওরা যখন আকাশে ওড়ে তখন পাখির ডানা মেলায় না, এইভাবে ডানা ঝাপটায় না। ঠিক আছে, তোমরা যদি না দেখো তোমার বাবা আমাকে জিজ্ঞেস করে দেখবা যে চিল বাজ শকুনও মনে হয় হয়, কারণ শকুন আবার আমি দেখিনি তো। আচ্ছা, শকুন দেখছি এমনিতে কিন্তু ওরা অবস্থায় দেখিনি, কিন্তু তোমার ছিল চিল বাজ ওরা অবস্থায় দেখছি। এরা যখন ওড়ে তখন কিন্তু ডানা ঝাপটায় না, যদি একটু খেয়াল করে দেখো শহরের দিকে পাওয়া যায় না, গ্রামের দিকে এখন আর নাই, চিল বাজ উঠে গেছে। ঠিক আছে, তো যাই হোক এইভাবে ডানা ঝাপটায় না, তার কারণটা হলো তুমি মনে করো যে এইরকম করে একটা লাঠি নিছো, লাঠির সাথে একটা দড়ি লাগাইছো, দড়ি লাগাই এখানে আসছো। ঠিক আছে, এভাবে ঘুরাচ্ছ, তাহলে যে বস্তুটাকে এখানে নিয়ে ঘুরাচ্ছিল সেটাও কি হবে, আর চারদিকে ঘুরবে না, এর চারদিকেও কিন্তু কি হবে, ঘুরবে। তো এরকম করে ঘুরাচ্ছ, এটার যে বস্তুটা আছে এই বস্তুটা কথা এরকম বৃত্তাকার পথে কি করবে, একটা বস্তু বৃত্তাকার পথে তোমাকে ঘুরবে। আর তুমি এই যে লাঠি দিয়ে এখানে লাঠি, এই যে এটা হলো লাঠি। ঠিক আছে, এই লাঠি এখানে নিয়ে এমনি করে ঘুরাচ্ছ আর বস্তুটা কত বৃত্তাকার পথে ঘুরতেছে। ঠিক আছে, তো ঘুরাতে ঘুরাতে এইভাবে ঘুরাতে ঘুরাতে এটা যদি স্থির করে ফেলো, এটা যদি এমনি ঘুরাতে ঘুরাতে যদি স্থির করে ফেলো তাহলে কি এটা কি স্থির হয়ে যাবে, এটা কিন্তু স্থির হবে না, এটাও কি করবে ওইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, তো বাজ পাখিটা এই সিস্টেমটাই ফলো করে, ওরা আগে বৃত্তাকার পথে ঘুরে, বৃত্তাকার পথে কি করে ঘুরে, এভাবে ঘুরে ঘুরে পাক খায়, পাক খাই দেখাইতে খাইতে খাইতে এক সময় ওরা কি হয়ে যায়, ছেড়ে দেয়। ডানা ছেড়ে দেওয়ার কারণে কি হয়, ওরা তখন এই যে বৃত্তাকারে যে এটা সিস্টেমটা আর কি এভাবে ঘুরাতে ঘুরাতে স্থির করলে এটা কিন্তু তখন আর স্থির হবে না, এটা কি গতি জড়তা থাকার কারণে কি করবে, ঘুরবে। তো ওইখানেও তোমার হচ্ছে বাজ পাখিটা সেম কাজটাই করে। ঠিক আছে, তো বাজ পাখি যেখানে ওড়ে সেখানে একটা টার্ম চলে আসে, সেটার নাম বলা হয় হচ্ছে কত, কেন্দ্রমুখী বল। তোমরা লিখে রাখতে পারো, ওই বলটার নাম হলো যেটার কারণে আমি এই যে এই গতিটা এইভাবে ঘুরাতে ঘুরাতে থেমে দিলাম তারপর এটা ঘুরতেছে, এই ঘুরতেছে যে বলের কারণে সে বলকে বলা হয় হলো কত, কেন্দ্রমুখী বল। কি বলা হয়, কেন্দ্রমুখী বল বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো কেন্দ্রমুখী বল আমাদের এখনকার টপিক না, এটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টারে, তখন ওটা সম্পর্কে আরো ডিটেলস জানবো। তো অনেক হয়তো কোশ্চেন থাকে যায় এখানে যে পাখি তো ডানা ঝাপটায় কিন্তু বাজ পাখি তো ডানা ঝাপটায় না, তার ব্যাখ্যা হলো এটাই, তারা কেন্দ্রমুখী বল উৎপন্ন করে নেয়, এই জন্য বৃত্তাকার পথে তারা যখন উড়ে তখন তারা ডানা ঝাপটায় না। ঠিক আছে, দেখবা তোমরা যদি না জানো তাহলে তোমার ছেলে আব্বুর মধ্যে জিজ্ঞেস করো, তাহলে তোমরা পারবা। আসো দেখি আমরা কিন্তু কয়েকটা অঙ্ক করব, 2-3টা অঙ্ক করব শুধু, করার পর আমাদের নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, এইটা একটা ছবির ফ্রেম, এটা এগুলো কি, ফ্রেম। আচ্ছা, ফ্রেমের ওজন নিচের দিকে ক্রিয়াশীল, ফ্রেমের ওজন কত, নিচের দিকে ক্রিয়াশীল। তো ফ্রেমকে তো আর এইভাবে দেওয়া যায় না, এখানে একটা পেরেক থাকে, এই পেরেকের উপর দিয়ে এইভাবে একটা সুতা দিয়ে এই দিক দিয়ে সুতা আসে। ঠিক আছে, যে এই যে এখানে হচ্ছে আমার কত পেরেক। আচ্ছা, তাহলে হলো কত, এটা হলো আমাদের ফ্রেম, একটা ছবির যে ফ্রেম বাসা বাড়িতে থাকে যেটা, তার ওজন হলো নিচের দিকে ক্রিয়াশীল এবং সেই সুতা দিয়ে কত উপর দিকে আছে, তাহলে সুতার টানটা তাহলে আমাদের উপর দিকে থাকবে না, টান, এটা হলো টি। টি টানের ইংলিশ হলো টি, মানে হচ্ছে কত, টেনশন, মানে চিন্তা করা যে টেনশন, সেটা সেই টেনশন থেকে আসলে টি আসছে। তা বুঝলাম না আসলে কেমন করে এটা যে নাম হলো, টেনশন মানে চিন্তা করা, আবার কিন্তু টেনশন মানে বলতেছে এখানে টান। তো যাই হোক, এখন আমাদের কোশ্চেনটা হলো একটা ফ্রেমকে এভাবে ঝুলে রাখছো, তার টি উপরের দিকে, ঠিক আছে, এবং ওজন নিচের দিকে, এই কোণের মান দেওয়া আছে, এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণের মান দেওয়া আছে কত, 60 ডিগ্রি। আমাকে বের করতে হবে m is equals to what, ঠিক আছে, বের করতে হবে কত, m equal to what, যেখানে t এর মান 10 নিউটন, টি এর মান বলে দেওয়া ছিল কত, 10 নিউটন, টি এর মান দেওয়া ছিল কত, 10 নিউটন, এবং আমাকে বলছিল কত, m equal to what, ভর বের করতে হবে। আর ছবি হলো এরকম, এরকম একটা ফিগার দেওয়া আছে, বলছে কত, টি এর মান যদি 10 নিউটন হয় তাহলে ছবির ভর m এর মান কত। ঠিক আছে, তাহলে ওই তো আমাদের সেম প্রসিডিউরের মতো একটু আগাই আমরা। আচ্ছা, আমরা দেখি একটু ছবিটা একটু এখানে আঁকাই।
এটা হলো কত ফ্রেম, তাই না? এদিক বরাবর একটা টি ক্রিয়াশীল, তাহলে টি এর কয়টা উপাংশ থাকবে? অবশ্যই দুটো উপাংশ থাকবে। আমাদের কোণ দেওয়া আছে যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই বরাবর একটা উপাংশ থাকবে, তার মান হলো কত টি সি কস 60 ডিগ্রি, আর উপর দিকে একটা উপাংশ থাকবে, তার মান হলো কত টি সাইন 60 ডিগ্রি। আচ্ছা, একটা উপাংশ গেল। আর একটা কত টি ওইখানে আছে না, এই টি উপরের দিকে, তার কয়টা উপাংশ থাকবে? তারও দুটো একটা উপাংশ থাকবে। এখানে কোণ দেওয়া আছে হলো কত 60 ডিগ্রি, এইদিকে হলো কত টি কস 60 ডিগ্রি, আর উপর দিকে যদি যাও তাহলে আসলে কত টি সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, আর নিচের দিকে তো ওজন ক্রিয়াশীল আছে ডাব্লু, ডাব্লু দ্বারা প্রকাশ করো পরে, যাই হোক আমি ডাব্লু বদলে এমজি বসাবো। আচ্ছা, এখন আমাকে বলো এই দুটো ফোর্স, এই ফোর্স আর এই ফোর্স একে অপরকে কি করে দিবে? নাকচ করে দিবে। কেন? দুটা ডিরেকশন দুই দিকে, দুটা ডিরেকশন কত দুই দিকে, ঠিক আছে? একটা ফোর্স হলো এই দিকে ক্রিয়াশীল, আর একটা ফোর্স হলো ওই দিকে ক্রিয়াশীল, এবং দুটার মানই সেম। তাহলে আর মিনিমাম ইজ ইকুয়ালস টু কত? পি মাইনাস কিউ। একটা অপরটা কি হয়ে যাবে? মিনিমাইজ হয়ে যাবে। যদি মিনিমাইজ না হয়, ছবির ক্ষেত্রে মিনিমাইজই হয়, ঠিক আছে? ছবির ক্ষেত্রে মিনিমাইজই হয়। ছবির ক্ষেত্রে যদি মিনিমাইজ না হয় তাহলে বডিটা কি করবে? এইভাবে এইভাবে দোল খাবে, ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে দেয়ালে যেসব ছবি টাকা সেটা কি দোল খায়? দোল খায় না, ঠিক আছে? এই জন্য হলো কত, এটা একে অপরকে কত মিনিমাইজ হয়ে যাবে। তাহলে সিস্টেমে ফোর্স থাকে কত? উপরের দিকে থাকে হলো কত টি সাইন। তাহলে উপরের দিকে আমাদের ফোর্স থাকতেছে, যদি আমি এভাবে আঁকাই, তাহলে উপরের দিকে একটা দুটো ফোর্স, আর এই দুটো ফোর্স কাকে ধরে রাখছে? ডাব্লিউ কে ধরে রাখছে। টি সাইন 60 ডিগ্রি, টি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে সামিশন অফ এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি না 2t সাইন 60 ডিগ্রি। এই টোটাল ফোর্স কি করতেছে? ওজনটাকে ধরে রাখছে, তাহলে ইকুয়াল টু হলো কত? ওজন 2t সাইন কত 60 ডিগ্রি। তাহলে এর মান হলো কত? এমজি, এমজি ইজ ইকুয়ালস টু হলো কত? 2t সাইন 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমার আসলে এম এর মানটা কত ফাইন্ড আউট করা যাবে। আচ্ছা, এই হলো অঙ্ক এখানকার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, দুলবে দুলবে। তোমার যখন দুলবে তখন, মানে বুঝলাম না তোমার কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেন্ডুলাম আছে তো। হ্যাঁ, দোলে। তোমার আসলে পেন্ডুলামের ক্ষেত্রে হিসাবটা তখন অন্যরকম হয়। একটু দেখাই আমি, যেহেতু বললাম পেন্ডুলাম আছে, তোমাদেরও পেন্ডুলাম আছে, পড়বা না একটু পরে, এই যে 8 নাম্বার চ্যাপ্টারে গেলে পেন্ডুলাম করবা। তো এই তোমাদের ঘড়ির মতো এরকম তো নাকি? এটাই তো, যাই হোক, এটা ফ্রেম, আর এটা সুতাতে ধরে রাখছি, ঠিক আছে? এই যখন এখানে আসে তখন তার ফোর্স হলো কত? এমজি এই দিকে থাকে, ঠিক আছে? এমজি ফোর্সের দুটো উপাংশ, একটা এইদিকে আর একটা কত এইদিকে, ঠিক আছে? তখন কি হলো? এমজি ফোর্সের কটা উপাংশ? একটা এইদিকে একটা এইদিকে, ঠিক আছে? এই কোণটা ধরে নিলাম থিটা। তাহলে দেখো এই বরাবর এটা, এটা সমান্তরাল যদি হয় তাহলে এটাও থিটা হবে, ঠিক আছে? কিভাবে হলো? এটা এইদিকে, এটাও এইদিকে, এটা সমান্তরাল এটা সমান্তরাল, তাহলে কি হবে? এটা তার ছেদক না? এই বাহু আর এই বাহু সমান্তরাল, এটা কি হলো? তাদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। তাহলে আমার মান হলো কত? এমজি কস থিটা, আর থাকলো হলো কত? এমজি সাইন থিটা। আর সুতার টান উপর দিকে ক্রিয়াশীল, সুতার টান কি হবে? উপর দিকে ক্রিয়াশীল হবে। আর তখন এই টি আর এই টি দুটো অপোজিট করে কি হয়ে যাবে? মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? দুটো কি হয়ে যাবে? একে অপরকে কি করে দিবে? মিনিমাইজ করে দিবে। আর থাকবে কত? এমজি সাইন থিটা, সেই সাইন থিটা দিয়ে কত এইভাবে দোল খাবে, ঠিক আছে? এখন তোমাদের কোশ্চেন হতে পারে, যদি মিনিমাইজ না হয়, যদি মিনিমাইজ না হয়, যে এর মান আর এর মান যদি সমান না হয়, সমান না হলে কি ঘটবে? তাহলে ছবিটা তুমি আঁকাও। এই দিক বরাবর কত যাচ্ছে? এমজি কস থিটা, এই দিক বরাবর আসতেছে হলো তোমার কত? এমজি সাইন থিটা, আর উপর দিক বরাবর আছে হলো কত? তোমার টি। তাহলে এখন উপাংশ লম্বাংশের উপপাদ্য তুমি করছো না? তিনটা তিনটা ফোর্স আছে, বা চারটা থাকুক, বা এখানে চারটা আছে, যদি 10টা থাকুক বা 20টা থাকুক বা 30টা থাকুক, যদি ফোর্স থাকে, আমরা কি ধরে নিছিলাম? একটা লব্ধি ধরে নিছিলাম না? এরকম আর তার সাথে কত থিটা নিয়ে কত আমরা লব্ধি বের করছি না?
তখন লব্ধির মানটা বের করবা এবং লব্ধির দিকটা বের করবা। লব্ধির দিক বের করলা, লব্ধির মান বের করলা, তাহলে তো তুমি বুঝতে পারবা সেই বলটা কোন দিকে ক্রিয়াশীল হবে এবং কত কোণে ক্রিয়াশীল হবে, সেটাও কি করবা তুমি কত বের করতে পারবা। ঠিক আছে, যদি কোনো কারণে এই দুটো ফোর্স মিনিমাইজ না হয় তাহলে এই কাহিনীটা ঘটবে। ঠিক আছে, তখন কত এটা ঘটবে। বুঝতে পারছো কথা? তখন আমাকে কি করতে হবে, যে লম্বাংশের উপপাদ্য দিয়ে যে অঙ্কগুলো করছিলাম, 4-5টা বল থাকলে সে বল বের করতে হবে, তার লব্ধি বের করবা, লব্ধির দিক বের করবা, তাহলে বুঝতে পারবা যে বলটা কত কোণে, এই যে যে পেন্ডুলামের যে বল বা বব বলা হয়, এটাকে বলা হয় তোমার বব, এটাকে বলা হয় বব। এই ববটা কত কোণে কোন দিকে ক্রিয়াশীল, কিভাবে ক্রিয়াশীল, কত মানে, সেটা তোমার আসলে এই আর এবং থিটা হলে তুমি জানতে পারবা। তা এখন আর এবং থিটা কিভাবে বের করতে হয়, যে আর কস থিটা আর সাইন থিটা, 1 নাম্বারকে বর্গ 2 নাম্বারকে বর্গ করে যোগ, তারপর ভাগ করলে তোমার থিটার মান বের হয়ে আসে, ওই পদ্ধতিতে করতে হয় আর কি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লেভেলে এই ইকুয়াল ইকুয়াল ধরে মিনিমাইজ করে দেওয়া হয় আর কি। মিনিমাইজ না হলে যে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, যে এই কমপ্লেক্সিটিটা এড়ানোর জন্যই আর কি মিনিমাইজ করে আমরা ক্যালকুলেশন গুলো করি। আচ্ছা, চলো দেখি তারপর আমাদের কি বলছে। তারপর বলছে একটা সামান্তরিক, বলছে ও এ বি সি একটা কি হলো সামান্তরিক, ও এ বি সি কি একটা সামান্তরিক। তাহলে ছবি আঁকাও। ও এ বি সি হলো কত সামান্তরিক, ও এ বি সি হলো কত সামান্তরিক, তার হলো 30 এবং কত বলছে এখানে 40 ডিগ্রি, একটা হলো 30 ডিগ্রি, এক যে কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণটা এইদিকে হলো তোমার হলো 30 ডিগ্রি, এই পাশে হলো কত 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, 30 ডিগ্রি আর কত 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, এবং এই কর্ণর যে মান, এই যে কর্ণর মান সেটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, মানে সরণ বলছে আর কি। ও বি এর মান হলো কত 20 সেন্টিমিটার। এখন আমাকে কি বের করতে হবে, একটা কতদিন যে উপাংশ বলছিলাম, একটা হলো ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি কি হয় 2 বা ততোধিক ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয় ভেক্টরের বিভাজন। এটা ছিল আলফা, এটা কত ছিল বিটা। তো এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আমাকে কত এটা বের করতে হবে আর এটা বের করতে হবে। আমাকে বের করতে হবে ও বি ইজ ইকুয়ালস টু হট আর ও সি ইজ ইকুয়ালস টু কত হলো হট। ঠিক আছে, তাহলে একটা ভেক্টর রাশি কয় ভাগে ভাগ হয়, 2 ভাগে ভাগ হতে পারে, 2 বা ততোধিক ভাবে বিভক্ত হতে পারে। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় লম্ব উপাংশ, আর যদি 90 ডিগ্রি না হয় তাহলে সেটাকে বলা হয় কত এমনিতে ভেক্টরের উপাংশ হিসাব করে করা হয়। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমি সূত্র লিখে দিছিলাম, তোমরা এটা হোমওয়ার্ক তোমরা করবা নিজেরা। তাহলে আমাদের এটা যদি 40 হয় তাহলে এটা কি হবে 40 হবে, আর এই কোণটা হবে কত 180 ডিগ্রি, মাইনাস হলো কত 30 প্লাস হলো কত 40। ঠিক আছে, তারপর হচ্ছিল আমাদের যে উপাংশের যে সূত্র ছিল, আমার তো ও এ সমান আমরা কিউ, এটাকে পি বলছিলাম তাই না, এটা পি বলছিলাম আর এটাকে কিউ বলছিলাম, মানে এটা কিউ এটা কিউ। আচ্ছা, তাহলে পি ইজ ইকুয়ালস টু কি ছিল, নিচে ছিল হয়তো বা আর সাইন আলফা প্লাস বিটা, আর উপরে ছিল কত নিচে আর ছিল, নিচে তো মনে আর ছিল না, তো উপরে ছিল আর সাইন, যখন পি দেব পি আর সাইন হলো কত বিটা, এটা হলো কত পি এর সূত্র। আর কিউ এর সূত্র ছিল হলো কত আর সাইন আলফা ডিভাইডেড বাই হলো কত সাইন আলফা প্লাস বিটা। তো এই সূত্রটা তোমরা এখন সহজে বসাও। আর কোনটা, এই যে এটা হলো কত আর, এটা হলো কত আর, এটা হলো আলফা, এটা হলো কত তোমার হলো বিটা। তো মানগুলো এখানে বসালে আমার সুন্দরভাবে পি এর মান আর কিউ এর মানটা বের হয়ে আসে। ঠিক আছে, আচ্ছা এটা তোমাদের কাজ কমপ্লিট করে ফেলবা। তারপর আসো আর একটা অঙ্ক করবো। আচ্ছা, একটার ভিতর দুটো আছে, একটার ভিতর কি আছে দুটো আছে। আচ্ছা, একটার ভিতর দুটো আছে, তো এই দুটো অঙ্ক করতে পারলে মোটামুটি আমাদের উপাংশ সূত্র যে অঙ্ক, আসলে উপাংশ সূত্র অঙ্কর চেয়ে একটু ওই ব্যবহারিক যে বর্ণনাগুলো বললাম না, ওগুলো একটু বেশি কাজে লাগে। আর আরেকটা অঙ্ক আছে, তোমাদের যদি ইসাকের বই থাকে, ইসাকের বই থাকে, আমি একটু লিখে দেই। ইসাকের বইয়ের একটা নৌকার অঙ্ক আছে এরকম, ওই ইয়েতে যাবা, ওই যখন চ্যাপ্টারটা শেষের পর কিছু দেখবে যে গাণিতিক উদাহরণ সৃজনশীল কোশ্চেনে কিছু উদাহরণ দেওয়া আছে, ওর ভিতরে এরকম আছে, না থাকলে আমি ছবি তুলে দিবনি। এরকম একটা নৌকা দেওয়া আছে তোমার, দেওয়ার পর এটা হলো তীর, এই পাশে হলো কত তীর, দুই বন্ধু, এক বন্ধু এদিক দিয়ে টানতিছে, এক বন্ধু কত এদিক দিয়ে টানতিছে। ঠিক আছে,
তাহলে নৌকাটা যাবে কোন দিক দিয়ে? এই দিক বরাবর সামনের দিকে যাবে। কোণ দেওয়া আছে 30°, এখানে কোণ দেওয়া আছে হলো কত 30°। এও এফ বলে টানতিছে, এও এফ বলে টানতিছে, ঠিক আছে? নৌকা গেছে সামনের দিকে। এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে এফ এর মান হোয়াট। তো আরো কিছু ডাটা দেওয়া আছে, তোমরা একটু কোশ্চেনটা দেখবা, ঠিক আছে? ইসাকের বইয়ে দেওয়া আছে, এটা একটু উপাংশের সূত্র দিয়ে করতে হয়। ওই যে এ বলে দুটো উপাংশ ভাগ হয়ে যাবে, এদিক বরাবর হচ্ছে এফ সাইন থিটা, ওই দিক বরাবর কস থিটা। এটার জন্য এদিক বরাবর কস থিটা, এদিক বরাবর সাইন থিটা। তাহলে আমাদের এখানে আসে হলো কত 2f cos থিটা, 2f cos থিটা, আর এদিক বরাবর আসে হলো কত f sin থিটা, আর এদিক বরাবর যাবে হলো কত f sin থিটা। তো এটার এই বল হলো তোমার মিনিমাইজ হয়ে যায়, শুধু থাকে দুটো ফোর্সের জন্য কত f cos থিটা, f cos থিটা, সেটা কত ওই দিকে যায়। তো এই ফোর্স ইকুয়াল টু 2f cos থিটা ইকুয়াল টু লেখা যাবে হলো কত ma। তো ওখান থেকে হয়তোবা তোমার f এর মানটা বের করতে হবে। তো এই ত্বরণ ত্বরণ বের করার জন্য সবই দেওয়া আছে, ডাটা দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো, পারবা, ঠিক আছে? পারবা, না পারলে আমি করে দিব, আবার দেখি আমি তোমাদের ছবি তুলে দিয়ে দিব নি। আচ্ছা এবার আসো, যে কোশ্চেনটা করাতে চাচ্ছি ওটা আগে করি আমরা। দুটি ভেক্টর কোন বিন্দুতে ক্রিয়ারত থাকলে আচ্ছা তাহলে এটা আমি মিশে দেই। তাহলে কোশ্চেনটা দেখো, একটা বলছে হলো কত দুটা ভেক্টর বলছে, একটা হলো কত a আর একটা হলো কত √2a। ভেক্টর দুটি কোনো বিন্দুতে ক্রিয়াশীল হলে, ক্রিয়ারত থাকলে √2a ভেক্টরটি r এর সাথে 45°-র চেয়ে বেশি কোণ উৎপন্ন করতে পারবে না। তাহলে আমরা যদি একটু ছবিটা আঁকাই, তাহলে আগে ছবি দেখে দেখে একটু বুঝি। তাহলে এখান থেকে হলো কত তোমার √2a এ ভেক্টর, এই দিক দিয়ে হলো কত তোমার হচ্ছে হলো কত এ ভেক্টর, এই যে এ ভেক্টর, এবং এটা তাদের লব্ধি। এটা হলো কোণ হলো আলফা, এই পাশে কোণ হলো কত তোমার হলো কত বিটা। তো আমাকে বলছে যে এই আলফার মানটা হলো কত 45°-র চেয়ে কি হবে কম হবে, 45°-র চেয়ে সমান বা কত হলো কম হবে, এর চেয়ে বেশি বড় বা এর চেয়ে বেশি ছোট হতে পারবে না। ঠিক আছে? কোশ্চেন বুঝতে পারছো আমার কথা হলো এখান থেকে যে প্রমাণ করতে হবে যে এই আলফার মানটা মানে লব্ধির সাথে তোমার হচ্ছে 45°, মানে এই কোণটা হলো তোমার 45°-র চেয়ে সমান হতে পারবে, এর চেয়ে বেশি, মানে 45-এর উপর যাওয়া যাবে না, হয় 45 বা কত 45-এর চেয়ে কত কম হবে, 45-এর চেয়ে বেশি বা কি হবে 45-এর চেয়ে কম হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা দেখো এটাকে এটা এখানে নিয়ে আসতে পারি, বিটা তুমি কত এখানে নিয়ে যেতে পারো একান্তর কোণ হিসাবে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে লামির সূত্র অনুযায়ী √2a ভাগ হলো কত সাইন বিটা ইকুয়াল টু a ডিভাইডেড বাই হলো কত সাইন আলফা। তাহলে a কাটা, তাহলে এখান থেকে সাইন আলফা ইকুয়াল টু আসে 1/√2 ইনটু হলো কত সাইন বিটা। এরকম একটা সম্পর্ক আমার এখান থেকে কি আসে। আচ্ছা তাহলে এখন দেখো এটা তো কনস্ট্যান্ট, এই ভ্যালুটা কি তোমার হলো কনস্ট্যান্ট, এই ভ্যালুটা হলো কত কনস্ট্যান্ট। তাহলে সাইন আলফার মানটা ডিপেন্ড করতেছে কার উপর, সাইন বিটার উপর। তাহলে সাইন বিটা যদি সর্বোচ্চ হয়, সাইন বিটা ম্যাক্সিমাম হলে সাইন আলফা কি হবে ম্যাক্সিমাম হবে। তা আমরা জানি সাইন বিটার ম্যাক্সিমাম মান কত হলো, ম্যাক্সিমাম মান ইকুয়াল টু কত 1। তো সাইনের মান কি কখনো 1-এর চেয়ে বেশি হতে পারে? বেশি হতে পারে না। তাহলে সাইন বিটার মান হলো কত তোমার 1। তাহলে সাইন বিটার মান যদি 1 হয় তাহলে এখানে বসাও কত আসে, সাইন আলফা ইকুয়াল টু তোমার 1/√2 ইনটু হলো কত 1। তাহলে এখান থেকে আলফার মান হলো কত পাই বাই
4। ঠিক আছে, তার মানে দেখো এখান থেকে আমি সর্বোচ্চ মান নিছি, সর্বোচ্চ মান নিয়ে কিন্তু আমি কি পাইছি, তোমার হলো 45 ডিগ্রি পাইছি। এখন যদি সাইন বিটার মান তুমি যদি 30 ডিগ্রি নাও, 30 ডিগ্রির জন্য হাফ আসবে, তো তার জন্য আরেকটা মান পাওয়া যাবে, সেটা অবশ্যই 45 ডিগ্রির চেয়ে কত কম আসবে। ঠিক আছে, 45 ডিগ্রির চেয়ে কোনোভাবে 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 বেশি আসবে না। তো আমাদের এই হলো কত উপাংশ, উপাংশের অঙ্কগুলো এখানে শেষ। আচ্ছা, ও আরেকটা জিনিস বাদ দিয়ে গেছি আমরা, আমরা ওটা বাদ দিয়ে গেছি, সেটা হলো আপেক্ষিক বেগ। ঠিক আছে, একটু আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব, একটু আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব, সেখান থেকে একটা দুটো অঙ্ক আমাদের করতে হবে, তারপর আমরা যাব। তাহলে আজকে আপেক্ষিক বেগ, ঠিক আছে, ওটা আবার বাদ যাচ্ছিল। আচ্ছা, আমাদের এই যে 40 মিনিট হয়ে গেছে, আমি কেটে দিয়ে আবার ফোন দিচ্ছি। 38 মিনিট হয়েছে তো। আচ্ছা, আপেক্ষিক বেগ, আচ্ছা, আমরা যে বেগ নির্ণয় করি, মনে করো যে একটা গাড়ি ওইদিকে যাচ্ছে, ঠিক আছে, এটার মান হলো তোমার হচ্ছিল 70 কিলোমিটার কত পার আওয়ার, একটা বাস 70 কিলোমিটার পার আওয়ার বেগে ওইদিকে যাচ্ছে। তো আমি এখানে স্থির অবস্থায় আছি, স্থির অবস্থায় দাঁড়িয়ে আছি, আমি কি স্থির। তো আমি কি করব, এই গাড়িটা যদি বেগ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের নির্ণয় করতে হবে, আমি কিন্তু এটা কিন্তু আমি, আর এটা গাড়ি যাচ্ছে সামনের দিকে যাচ্ছে। এখন আমি বললাম কি এই গাড়িটার বেগ কত সেটা আমি নির্ণয় করতে হবে। তা নির্ণয় করার জন্য আসলে এখন মডার্ন টেকনোলজিতে ওই একটা স্পিড গান পাওয়া যায়, স্পিড গান দিয়ে যদি আমি গাড়ির দিকে এইভাবে গুলির মতো করে যদি ধরি, তাহলে এই গানের পিছনে একটা ডিসপ্লে থাকে, ওই ডিসপ্লেতে গাড়ির স্পিডটা ভেসে ওঠে। তা আমি ওরকম করে স্পিডে দিলাম, তো দেখলাম আমি পাইছি কত 70 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এই যে বেগটা, এটা আমরা কত অ্যাজ ইউজুয়ালি বের করি, এটা আমরা কত হিসাব করি যে ওই অমুক ওই গাড়িটা কত বেগে যাচ্ছে, ওই কত জোরে দৌড়াচ্ছে, বা রকেট কত জোরে যাচ্ছে, এই সবের ক্ষেত্রে আমরা যে বেগটা ইউজ করি সেটা হলো আমাদের সাধারণ বেগ, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি। ঠিক আছে, তবে আসলে পক্ষান্তরে সাধারণ বেগ বলে কোনো বেগ নাই, সবই বেগ কি আপেক্ষিক বেগ, সবই বেগ কি আপেক্ষিক বেগ। ঠিক আছে, এই বেগটা যখন নির্ণয় করা হয়েছিল তখন কার সাপেক্ষে করা হয়েছিল, এ। আর এটা যদি আমি বি ধরি, তাহলে আমরা বলি যে এ এর সাপেক্ষে সাপেক্ষে বি এর বেগ, ঠিক আছে, ইকুয়াল টু ভি বি মাইনাস হলো কত ভি এ। ঠিক আছে, এটা লেখা হয় কত, কার বেগ, বি এর বেগ কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। ঠিক আছে, ভি এ বি এ লেখার মানে হলো কত, ভি বি মানে হলো কার বেগ, বি এর বেগ, এ মানে হলো কত কার সাপেক্ষ, তার মানে হচ্ছে পরে যেটা থাকে সেটাকে বলা হয় কত সাপেক্ষ, সাপেক্ষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমি এর মানটা লিখতে পারি হলো ৭০ মাইনাস হলো কত 0 ইকুয়াল টু হলো কত ৭০। তো আমাদের কাছে সব সময় ৭০ সাপেক্ষ হিসাব করে করলেও ৭০, এমনি হিসাব করে করলেও ৭০, তার কারণ হলো আমি স্থির। ঠিক আছে, এই জন্য স্থির, আমরা যে প্র্যাকটিক্যালি যে বেগগুলো বলি এটা আসলে সাপেক্ষই হয়, কিন্তু আমি স্থির থাকি, এই জন্য আসলে ওটা আপেক্ষিক বেগের হিসাবের মধ্যে পড়ে না। কিন্তু কিন্তু কিন্তু
আর একটা গাড়ি এখানে আছে, এটা একটু পিছনে দেই, এটা বাদ দাও, এখন এটা দাও, এটা এখানে দাও, এখানে চলে কত আরেকটা গাড়ি, এটা এদিকে যাচ্ছে ধরো 50 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, 50 কিলোমিটার/আওয়ার। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এটা হলো সি, সি যদি বলা হয় তাহলে হলো কত, সি এর সাপেক্ষে, মানে সি গাড়ির সাপেক্ষে বি এর বেগ, বি এর বেগ তাহলে হবে হলো কত ভি বি মাইনাস হলো কত ভিসি, ঠিক আছে। যার বেগ সেটা সামনে থাকে, তাহলে এখান থেকে লেখা যাবে হলো, প্রকাশ হবে কত, বেগ হলো কত ভিবি বের করব, এর বেগ বের করব সেটা আগে, আর সাপেক্ষটা কত হয় সবসময় পরে হয়, সাপেক্ষটা কি হয় সবসময় পরে হয়। তাহলে এখান থেকে আসলে কত 70 মাইনাস হলো কত 50 ডিভাইডেড বাই হলো কত হলো 20, ঠিক আছে, কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এবার একটু আসো, এবার আমরা একটু হিসাবগুলো মিলাই ফেলি, হিসাবগুলো এখন একটু হিসাবগুলো মিলাই ফেলি। দেখো স্থির বস্তু সাপেক্ষে, এর সাপেক্ষে এর বেগ বললাম হলো কত 70, এর সাপেক্ষে এর বেগ হলো কত তোমার হলো কত 20, ঠিক আছে। একই বস্তুর একটা বেগ, একবার হলো স্থিরের সাপেক্ষে, একবার হলো কত রানিং কোন বস্তুর সাপেক্ষে, বেগ হলো দুটো ভিন্ন ভিন্ন পাইছো না, ঠিক আছে। এই যে ভিন্ন ভিন্ন পাওয়ার কারণ এটা হলো কত আপেক্ষিক বেগ। এটার ক্ষেত্রে আমি স্থির ছিলাম, এই জন্য আমি এই বেগটা যেটা পাইছি সেটা হলো কত প্রকৃত বেগ, এটার নাম আরেকটা বলতে পারো কি, প্রকৃত বেগ। আর এইটা যেটা সেটা যেটা পাচ্ছ সেটাকে বলা হয় তোমার আসলে কত আপেক্ষিক বেগ, কি নাম, আপেক্ষিক বেগ, ঠিক আছে। একটু উদাহরণ দেই, একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। ধরো তুমি রাস্তার পাশে দাঁড়ায় আছো, বাসের জন্য দাঁড়ায় আছো, বাস আসবে, তারপর বাসে উঠবা। তো এখন তুমি আহ আমি বলি, আমি ছিল, এখন কই বলা যায়, তোমার ছিল বগুড়া থেকে তোমরা চিন্তা কিনা আমার উপজেলা আর 40 কিলোমিটার দূরে হয়, তো গোবিন্দগঞ্জ। আমি মনে করো যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, মাটিডালিতে দাঁড়িয়ে আছি, ওখানে বাস আসবে। তো আমার সামনে দিয়ে ঢাকার কোচ যেগুলো আছে সেগুলো তো আমাকে নিবে না, তো ঢাকার কোচ গুলো সাই করে চলে গেল আমার সামনে দিয়ে, তাহলে আমি কি বলবো, আমার সাপেক্ষে ঢাকার কোচ হলো কত 70 কিলোমিটার। আচ্ছা, তারপর হঠাৎ করে পিছনে তার একটা গাড়ি আসছে, আমি গাড়িতে চললাম, এটা হলো কত একটা লোকাল গাড়ি, তো লোকাল গাড়ি 50 কিলোমিটার বেগে গেছে। তো আমি একটু আগে বলছিল কত 70 কিলোমিটার, আর এখন যখন আমি গাড়িতে উঠছি তখন আমার বেগ হলো কত 50 কিলোমিটার। আগে কিন্তু স্থির ছিলাম, এবার কিন্তু স্থির না, এবার কিন্তু রানিং। তাহলে আমার সাপেক্ষে তখন আমি যদি এর বেগটা মাপি তখন কি হবে, 50 কিলোমিটার হবে, ঠিক আছে। আচ্ছা, একটু যদি হিসাবটা না বুঝো, দেখো একটু আরেকটু আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, প্র্যাকটিক্যালি হিসাবটা একটু দেখার চেষ্টা করি, এগুলা বাদ দাও। আমরা যখন বাস জার্নি করি, ধরো বাস জার্নি, তুমি এই বাসে আসো, আমি কি আছি এই বাসে আছি, এটা হলো এ বাস, এইদিকে যাচ্ছে 50 কিলোমিটার/আওয়ার বেগে, একটা পিছন থেকে আরেকটা বাস আসতেছে, এটার মান হলো কত বি, আচ্ছা, তার বেগ হলো কত 70 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তাহলে কি করবে এই বাসটা এক সময় কি করবে, এ বাসকে ওভারটেক করবে, ঠিক আছে, যার তাহলে এর বেগ বেশি, এর বাসটা কি হবে ওভারটেক অবশ্যই করবে। তাহলে আমি অ্যাকচুয়ালি এ বাসের মধ্যে আছি, এটার ভিতর আমি আছি, আর বি তে তুমি আছো, তাহলে তুমি আমার কত পাশ কাটায় চলে যাবা না। তাহলে তুমি যখন এই দিক দিয়ে যাবা, তুমি যখন এই দিক দিয়ে যাবা, তখন আমি যদি জানলা দিয়ে বাইরে তাকাই, তাহলে তোমার বাসটা আমি দেখতে পারবো। তোমরা একটু খেয়াল করে দেখো, যখন তোমাদের কোনো বাস তোমাদের বাসকে ওভারটেক করে, তখন তুমি যদি একটু খেয়াল করে দেখো, ওই বাসের নাম, বাসের সিট কি রকম, যাত্রীরা দাঁড়ায় আছে না বসে আছে, বা যাত্রীদের ভিড় কিনা, যে ক্রাউড বেশি কিনা, বা যাত্রী ফাঁকা যাচ্ছে কিনা সিট, এগুলো কিন্তু বোঝা যায়, এগুলো কি বোঝা যায় কিন্তু, ঠিক আছে। এর সাপেক্ষে এর বেগ তখন হয়ে যায় হলো কত 20, কত হয়ে যায় 20 কিলোমিটার, বিয়োগ করলে পাওয়া যায় আর কি, ঠিক আছে। তো 20 কিলোমিটার তোমার সাপেক্ষে ওর বেগ হলো 20 কিলোমিটার, খুব বেশি হলো না কিন্তু, অল্প বেগ হলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটু যদি ঢোকো, এই কাহিনীটা যদি অপোজিট দিক থেকে হয়, তুমি এটা, আর আরেকটা গাড়ি এই সাইড থেকে আসতেছে, এই দিকে যাচ্ছে, এটা হলো সি গাড়ি, তার বেগ হলো তোমার হচ্ছে 70 কিলোমিটার/আওয়ার, 70 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো যখন আমরা এইদিকে যাই, অপোজিট দিক থেকে যখন কোনো গাড়ি আসে, তোমাকে যদি ক্রস করে চলে যায়, তুমি এদিকে যাবা, অপোজিট দিক থেকে তোমার গাড়ি আসবে, তখন কিন্তু গাড়ির বেগ কি হয়ে যায়, অনেক দ্রুত কিন্তু তোমার ওভারটেক করে চলে যায়, ঠিক আছে। তুমি এদিকে গেছো, অপোজিট দিক থেকে গাড়ি আসতেছে, ক্রস কানেকশনটা তোমার কিন্তু অনেক দ্রুত হয়ে যায়, তুমি কিন্তু গাড়ির নাম দেখতে পারবে না, প্লাস গাড়িতে ওটা কি ঢাকার কোচ নাকি রাজশাহীর কোচ নাকি রংপুরের গাড়ি বা সিরাজগঞ্জের গাড়ি, এরকম কিছুই দেখতে পারবে না, যাত্রীরা দাঁড়িয়ে আছে না বসে আছে এরকম কিছু খেয়াল করতে পারবে না, ঠিক আছে। তার কারণটা হলো এর সাপেক্ষে এর বেগ হয়ে যাবে তখন কত 120 কিলোমিটার, কত হবে এখানে হবে কত 120 কিলোমিটার, তখন কি করতে হয় যোগ করতে হয়,
ঠিক আছে, একটু উদাহরণ যদি দেই দূরত্বের হিসাব করে, তুমি মনে করো যে 1 ঘন্টায় গেছে হলো 50 কিলোমিটার, আর আরেকজন গেছে 1 ঘন্টায় 70 কিলোমিটার। ঠিক আছে, তাহলে তোমার সাপেক্ষে ওই আগে আছে কতটুকু, 20 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, এটা হলো কত এ, এটা হলো কত বি। আর আরেকটা এখান থেকে যাত্রা শুরু করে তুমি গেছে এইদিকে, সি গেছে এইদিকে, এইদিকে আসতে হলো কত 70 কিলোমিটার। তাহলে তুমি আছো এইখানে, আর সি আছে তোমার কত এইখানে, তাহলে তোমাদের দুইজনের মধ্যে ডিস্টেন্স কতখানি, দুটো যোগ করা লাগে তাই না, 120 কিলোমিটার। ওই ওখানে খালি জাস্ট 1 ঘন্টার হিসাব করতেছি, এই জন্য পার আওয়ার, 1 ঘন্টা হিসাব করতেছি তার জন্য কি পার আওয়ার আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এ হলো একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর বেগ। এবার আমি একটু ভেজাল লাগাই দেই, সেটা হলো আমরা সামান্তরিক সূত্র করে আসছি, লব্ধির সূত্র করে আসছি তাই না। ঠিক আছে, তো সেইখানে যখন আমার সিমিলার টাইপ ছিল, দেখো এই দুটো কিন্তু সিমিলার, তো সিমিলার টাইপ যখন থাকতো এইদিকে 10 নিউটন আর এইদিকে যদি তোমার ছিল 5 নিউটন, তখন আমরা কি করতাম, যোগ করতাম না। তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা কি করতেছি, উল্টা বিয়োগ করতেছি। আবার এইটার ক্ষেত্রে আমরা দেখো অপোজিট দিকে আছে, সেক্ষেত্রে আবার আমি যোগ করতেছি। তাহলে আমাদের যে সামান্তরিক সূত্র বা লব্ধি যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করে আসছিলাম, সেটা কি এই যাবৎকালে আমাদের তার সাথে মিল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আপেক্ষিক বেগটা হলো তাহলে কি হলো, আমাদের লব্ধি সূত্রের অপোজিট দিক। ঠিক আছে, তো এখন কথা হলো এক এক অঙ্ক যদি আমি একক প্রসিডিউরে করি, তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে, আমাদের জন্য কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি একটা প্রসিডিউরে বলে দিচ্ছি, আপেক্ষিক বেগের অঙ্কগুলো সামান্তরিক সূত্র দিয়েও করা যাবে। কিভাবে করবা, আসো আমরা সেটাই দেখি। ট্রেনে তো উঠছো, ঠিক আছে, ট্রেন দিয়ে বোঝা যায়, এই উদাহরণটা ট্রেন দিয়ে বোঝা যায়। যখন আমরা ট্রেনে উঠি তখন মনে হয় যে এই যে এত বড় একটা ট্রেন, এটা হলো জানালা। ঠিক আছে, ট্রেনের চাকা তো অনেকগুলো থাকে তাই না। আচ্ছা, এখানে তুমি বসে আছো, তো তোমার কাছে মনে হবে যে ট্রেনটা স্থির, এবং এই পাশে যে গাছপালা আছে সেই গাছপালাটা এইদিকে ছুটে আসতেছে। তুমি ট্রেন সামন দিকে যাচ্ছ, কিন্তু আসলে তোমার কাছে মনে হবে কি ট্রেন সামন দিকে যাচ্ছে না, আশেপাশে প্রকৃতি গুলা পিছন দিকে ছুটে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, তো ওই জিনিসটাই আমরা এখানে করব, ওই জিনিসটা কি করব। তাহলে তোমার কাছে তুমি কি স্থির, আমি কিন্তু বলছি তুমি কিন্তু এখানে বসে আছো, তোমার সাপেক্ষে তুমি স্থির, এবং গাছটা কি তোমার দিকে ছুটে আসতেছে, গাছটা কি তোমার দিকে ছুটে আসতেছে। কিন্তু পক্ষান্তরে কি হচ্ছে, তুমি ছুটে যাচ্ছ আর গাছটা কিন্তু স্থির ছিল। কিন্তু আমি কি বলতেছি, আমরা যখন ট্রেনে বসি তখন কি হয়, মনে হয় যে প্রকৃতিগুলা পিছন দিকে ছুটে আসতেছে, আমি যা জায়গায় আছি আমি স্থির অবস্থায় আছি। ঠিক আছে, আচ্ছা, ওই কনসেপ্টটা আমরা কত কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে মনে করো যে আমরা এখান থেকে বাস আছে বা যেটা আছে গাড়ি আছে, তাহলে আমি কি ধরে নিব, স্থির। আমি নিজেকে কি করে দিব, আমি নিজের সাপেক্ষে নিজেকে স্থির বলতেই পারি। আর আশেপাশে যে কোনো বস্তু বা যেই থাকুক না কেন, সে কি করবে, আমার দিকে ছুটে আসবে। আমি যাব না, আমার দিকে কি করবে, ছুটে আসবে। কত দ্রুত ছুটে আসবে, আমি যে বেগে যাব লোকটাও কি আসবে, ওই বেগে ছুটে আসবে। ঠিক আছে, আচ্ছা, আরো ক্লিয়ার হয়ে যাবে, আর একটু একটা অঙ্কের ভিতর ঢুকি, আমরা আরো সেটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করব, আমি স্থির ধরে নিব। তার মানে দেখো একটা গাড়ি, এটা আমি কত এ গাড়ি বলছিলাম, এ গাড়ির বেগ ছিল তোমার হচ্ছিল কত 50 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর একটা গাড়ি আছে, এটা বি গাড়ি, তো বি গাড়ির মান তুমি যদি দাও 70 কিলোমিটার/আওয়ার, আমরা কি করব, এ এর সাপেক্ষে তাই না। আসলে অঙ্কটা একটু বুঝাই দেই, এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে কত হবে দেখো তো, এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে আমরা কত ভিবি বলতে পারবো। কার সাপেক্ষ, যে সাপেক্ষ সেটা কত এখানে থাকবে, ইকুয়াল টু কত হবে সেটা আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো আমরা তো বিয়োগ করে বের করছি তাই না, তো বিয়োগ করে তারা সবার সাথে হয় না, এটা তো তাও 180 ডিগ্রি আছে, অন্য কোন টোন আসলে সবসময় সর্বোচ্চ ভালো উপায় হলো আমাদের কি করতে হবে, সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করে করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ এর সাপেক্ষে তাই না, এ এর সাপেক্ষে কি করব, বি এর। তো আমি বললাম এখানে আমি আছি তাই না, আমি কি করব, আমি স্থির, আমি কি ধরে নিব, স্থির। তাহলে এর সামনে হয়তো কোনো বস্তু আছে, এই বস্তুটা কি করবে, আমার দিকে ছুটে আসবে তাই না, আমার দিকে ছুটে আসবে কত বেগ নিয়ে, 50 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে। ঠিক আছে, আমরা কি করছি, আমি কি বললাম, ওই যে ট্রেনের হিসাবটা নিয়ে আসো, ট্রেন হিসাব ধরে আমি কি করব,
যার সাপেক্ষে বলবে তাকে কি করে ধরে নেব, স্থির ধরে নেব, এবং ওই দিক থেকে বস্তু কি করবে, আমার দিকে ছুটে আসবে। ঠিক আছে, আরো যদি সহজ করো, এই আপেক্ষিক বেগের অঙ্ক করার জন্য ফার্স্ট ধাপ সমূহ 1 নাম্বার, কার সাপেক্ষ, এটা আগে ফাইন্ড আউট করতে হবে। কার সাপেক্ষ, এটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। 2 নাম্বার, যার সাপেক্ষ তাকে উল্টে দিতে হবে, উল্টে দিতে হবে। ঠিক আছে, তাই কিন্তু করছি। দেখো এ সাপেক্ষে বি এর বেগ, সাপেক্ষ কে এ, তার বেগকে কি করে দিছি, উল্টে দিছি। আমি তো আগে যাচ্ছিলাম কত, এ ওই দিকে যাচ্ছিলাম, তো সেটাকে কি করছি, উল্টে আমি এই দিকে দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা, তারপর তারপর 3 নাম্বার হলো কত, লব্ধি সামান্তরিকের যে আর এর সূত্র সেটা অ্যাপ্লাই করে দাও। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হলো কত, টয়েস পি কিউ কস আলফা। তাহলে দেখো তো এখানে আমি কি করা যায়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, আর এর মান বের করতে পারি। 70 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস টয়েস ইন্টু 70 ইন্টু 50 ইন্টু কস, দুটোর মধ্যবর্তী দেখো তো, দুটো অপোজিট দিক, তার মানে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে লব্ধিটা বের আসবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বললাম, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের আপেক্ষিক বেগের ক্ষেত্রে অঙ্কগুলো করার সময় ফার্স্ট স্টেপ এ এর সাপেক্ষে বেগটা বের করতে হবে। ঠিক আছে, 2 নাম্বার কার সাপেক্ষ সেটা বের করবা, 2 নাম্বার হলো যেটা সাপেক্ষ সেটাকে কি করবা, উল্টাই দিবা। 3 নাম্বার কথা হলো তারপর সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করো। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন এখানে অ্যারাইজ হয়ে যায়, তুমি কিভাবে বুঝবা যে এটা হলো কত, আপেক্ষিক বেগের অঙ্ক, কিভাবে বুঝবো আপেক্ষিক বেগের অঙ্ক? ঠিক আছে, বোঝার উপায়, আচ্ছা, আমরা যখন সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু এরকম ছিল, তাই না? এটা ছিল পি, এটা ছিল কিউ, কিন্তু দুটো কি ছিল, একটাই বিন্দু ছিল। ঠিক আছে, এবার আমরা দেখো আপেক্ষিক বেগের আমরা যত উদাহরণ দিছি, একটা বাস ছিল এ, এদিকে ক্রিয়াশীল, আর একটা বাস ছিল বি, এটা এদিকে। তার মানে দুটো বস্তু ছিল আলাদা আলাদা এবং তাদের বিন্দু ছিল আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে চেনার উপায় হলো কত, বেগ হবে আলাদা আলাদা বস্তুর, বেগ হবে আলাদা বস্তুর, তারপর হলো তাদের ক্রিয়া বিন্দু আলাদা। এটা হলো কত, আপেক্ষিক বেগ চেনার উপায়। হলো কি, দুটো আলাদা আলাদা বস্তু হবে। আমাদের কিন্তু বাস ছিল, এ ছিল বাস, বি ছিল বাস, দুটো আলাদা আলাদা বস্তু ছিল এবং তাদের ক্রিয়া বিন্দু, একটা বাস এদিকে গেছে আর একটা বাস আর দিক দিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু দুটো ক্রিয়া বিন্দু একত্রে ছিল না, যদি একত্রে থাকতো তাহলে কি হতো, অ্যাক্সিডেন্ট ঘটে যাইতো। ঠিক আছে, এই দুটো যদি কোশ্চেনে থাকে তাহলে বুঝে নিবা এটা কত, আপেক্ষিক বেগের অঙ্ক। এবং আপেক্ষিক বেগ অঙ্ক করার সময় আমাকে অবশ্যই এই প্রসিডিউরটা ফলো করতে হবে। ঠিক আছে, এই প্রসিডিউরটা কি করতে হবে, ফলো করতে হবে। তাহলে এখন আমি তোমাদের একটু আরেকটু জিনিস জানাই দেই, আমরা যে বৃষ্টি এবং নৌকার অঙ্কগুলো করছিলাম, বৃষ্টি এবং ছাতার অঙ্ক বা গাড়ির অঙ্কগুলো করছিলাম, এগুলো সবই আপেক্ষিক বেগের অঙ্ক ছিল। ঠিক আছে, বৃষ্টি পড়তেছে উপর থেকে আর তুমি যাচ্ছ আর এক দিকে। ঠিক আছে, তাহলে বৃষ্টি একটা জিনিস আর মানুষ বা গাড়ি হলো আর একটা বস্তু, তাহলে দুটো বস্তু হয়েছে এবং তারা কিন্তু ক্রিয়া বিন্দু আলাদা। বৃষ্টি হলো উপর থেকে পড়তেছে আর তুমি মাটিতে যাচ্ছ, তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা বিন্দু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করছিলাম, আমাদের লোক গেছিলাম এইদিকে বা গাড়ি গেছিলাম এইদিকে, আমার বেগ গুলোকে উল্টা দিকে দিছিলাম না? ঠিক আছে, বেগ উল্টাই দিছি, তারপর সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা যে বৃষ্টির ছাতার অঙ্ক করছি বা তোমার ছিল কত গাড়ির অঙ্ক করছি, এগুলো ছিল আপেক্ষিক বেগেরই অঙ্ক। তো ওটা আপেক্ষিক বেগ হিসাব করা যায়, আমি যেটা দিয়ে করছি সেটা দিয়েও করা যায়। আচ্ছা, এবার আসো একটু আপেক্ষিক বেগ, পিওর আপেক্ষিক বেগের অঙ্ক দেখবো। এটা তোমার বইয়েই আছে, কিন্তু সে বই থেকে আমি অঙ্কটা করাবো। আরেক বিপদ হয়ে গেল। হ্যাঁ,
তোমাদের বইয়ে যদি ইসাকের বই থাকে তাহলে সেক্ষেত্রে দেখবা যে উদাহরণে করে দেওয়া আছে, অঙ্কটা। সেটা বলছে 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান। তাহলে আমরা উত্তর পূর্ব যেহেতু বলছে তাহলে একটু আঁকাই ফেলি। এই পাশে হলো উত্তর, এই পাশে হলো কত দক্ষিণ, এই পাশে হলো কত পূর্ব, এই পাশে হলো কত পশ্চিম। তাহলে এইদিকে একটা চলমান একটা গাড়ি আছে, তার বেগ দেওয়া ছিল কত ভিসি ইকুয়ালস টু 40 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তো এই গাড়িটা এইদিকে যাচ্ছে, মনে করি এইদিকে আমি যাচ্ছি, তো যাইতে যাইতে আমি একটু পিছন দিকে মুখ করলাম। ঠিক আছে, পিছন দিকে তাকাইছি, তো দেখলাম যে এই দিক বরাবর একটা গাড়ি যাচ্ছে, তার বেগ হলো কত 40√3। ঠিক আছে, আচ্ছা একটু আমি বলি, এইটা কি আমার গাড়ি, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি পিছন দিকে মুখ করে দেখলাম, পিছন দিকে মুখ করে দিলাম, উত্তর দিকে একটা গাড়ি যাচ্ছে বা ট্রাক যাচ্ছে, বলছে ট্রাক। ঠিক আছে, সে ট্রাক যাচ্ছে, তার বেগ হলো কত এত। তাহলে এই যে 40টা বেগ, এটা নির্ণয় করছে কার সাপেক্ষে? আমার সাপেক্ষে না? বুঝতে পারছো কি? আমি এই গাড়িতে করে সামন দিকে যাচ্ছি, যাওয়ার সময় পিছন দিকে মুখ করছি, দেখি উত্তর দিকে একটা গাড়ি ট্রাক যাচ্ছে, তার বেগ হলো কত 40√3। তাহলে আমরা এটা বলতে পারি এরকম যে ট্রাকের বেগ কিন্তু কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। ঠিক আছে, আমাকে বের করতে হবে ভিটি ইজ ইকুয়ালস টু হট, ট্রাকের প্রকৃত বেগ কত। আমি কিন্তু রানিং অবস্থায় আছি, রানিং অবস্থার গাড়ি দেখছি, রানিং অবস্থায় কি দেখছি? গাড়ি দেখছি। তাহলে আমার দেখো আমি কি বললাম, কার সাপেক্ষে বের করছি? সাপেক্ষ হলো এর সাপেক্ষে এর বেগ। তাহলে যার সাপেক্ষে বেগ সেটাকে কি দিব? উল্টাই দিব। তাহলে উল্টাই দিলে এই পাশে হবে কত 40 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এটা হলো তার লব্ধি বেগ। তাহলে হচ্ছে ট্রাক চলছে এই দিক বরাবর। নাকি বুঝুনি? বলো দেখি, না বুঝলে বলো। আমার কোশ্চেনটা হলো আমার সাপেক্ষে, মানে হচ্ছিল ভিসি, মানে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ দেওয়া আছে হলো কত 40। তাহলে ট্রাকের বেগ আর সি মানে হচ্ছিল কার সাপেক্ষ সেটা। ঠিক আছে, তাহলে যার সাপেক্ষ সে তার সাপেক্ষকে কি করবো? আমি উল্টে দিব। উল্টে দিছি হলো কত এত। আচ্ছা, তাহলে এই দিক বরাবর আমি উল্টে গেছি, আর এই দিক বরাবর হচ্ছিল কত গেছে? ট্রাক গেছে। তাহলে তার লব্ধি হবে কত? 5 বরাবর। তাহলে এখান থেকে তুমি যদি ভিটি বের করতে চাও তাহলে কিভাবে বের করবা? ভিটি যদি বের করতে চাও তাহলে কিভাবে বের করবা বলো? করতে পারবা? আচ্ছা, এই পুরো কোণটা হলো কত আলফা, এই পুরো কোণটা হলো কত থিটা, থিটার মান হলো কত 90 ডিগ্রি। তো আমি বলছিলাম যখন 90 ডিগ্রি দেওয়া থাকবে, থিটা দেওয়া থাকবে, তাহলে থিটা নিয়ে কাজ করার জন্য তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই হলো কত কজ আলফা। আর এখান থেকে হলো কত আমাদের আসে হলো উপরে হলো লম্ব ভাগ হলো কত নিচে হলো কত ভূমি প্লাস হলো কত লম্ব। তাহলে এখান থেকে আসলে কত 1/0 ইকুয়াল টু হলো কত ভিটি সাইন আলফা ডিভাইডেড বাই হলো কত ভিসি প্লাস হলো কত ভিটি কজ আলফা। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি লিখবো কজ আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস ভিসি ডিভাইডেড বাই হলো কত ভিটি। তাহলে আমার এখান থেকে লব্ধির যে সূত্র, আমার এখান থেকে ভিসি স্কয়ার, তাহলে লব্ধির সূত্র এটা না দেখে, যেহেতু লব্ধিকে আমরা ভিটিসি দ্বারা প্রকাশ করছি, ভিটিসি দাও, ভিটি স্কয়ার প্লাস টয়েস ভিসি ভিটি কজ আলফা। তাহলে ভিসি স্কয়ার প্লাস ভিটি স্কয়ার প্লাস টয়েস ভিসি ইন্টু হলো কত ভিটি কজ আলফার মান আসলে কত মাইনাস ভিসি ডিভাইডেড বাই হলো কত ভিটি। তাহলে এখান থেকে ভিটি ভিটি কাটা, মাইনাস 2 ভিসি স্কয়ার। তাহলে এখান থেকে আসলে ভিটি স্কয়ার মাইনাস হলো কত ভিসি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের বের হয়ে আসলে কত ভিটি ইকুয়াল টু ভিটিসি স্কয়ার প্লাস হলো কত ভিসি স্কয়ার। তাহলে এই ইকুয়েশন ফলো করলে আমরা কিন্তু সহজেই আমাদের হলো কত ভিটি বের করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো? আমাদের কিন্তু ফুল অঙ্ক কিন্তু সামান্তরিকের অঙ্ক। ঠিক আছে, আমি যা প্রসিডিউর অ্যাপ্লাই করছি সবই কি সামান্তরিকের অঙ্ক। আচ্ছা, তোমরা এটা তোলো, আমি একটু পরের কোশ্চেনটা লিখে দিই। পরের কোশ্চেনটা লিখে দিয়ে বুঝাই দিলে মনে আমার আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে,
7 মিটার/সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ির জানালা হতে 14 মিটার/সেকেন্ড বেগে একটি বল ছুড়ে মারা হলো। একটি বল ছুড়ে মারা হলো। আচ্ছা, কত কোণে বলটি ছুঁড়লে আচ্ছা, এটা একটা কোশ্চেন। তারপর বলছে গাড়ির সাপেক্ষে বলের আপেক্ষিক বেগ। আসো তাহলে একটু কোশ্চেনটা বুঝি, আমরা একটু কোশ্চেনটা কি করবো একটু বোঝার চেষ্টা করি। 7 মিটার/সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ি, একটা গাড়ি যাচ্ছে কত মিটার/সেকেন্ড বেগে? এইদিকে যাচ্ছে, তাই না? আমি ধরে নিলাম ওই দিকে যাচ্ছে। আচ্ছা, ওইদিকে না দিয়ে এইদিকে ধরে নিই, তাহলে অঙ্কটা সুবিধা হবে আমাদের। 7 মিটার/সেকেন্ড বেগে এইদিকে গাড়ি যাচ্ছে। একটি গাড়ি জানালা হতে 14 মিটার/সেকেন্ড বেগে তুমি কি ছুড়ে মারছো? আমরা এই যে গাড়ি এইদিকে যাচ্ছে, এইদিকে একটা বস্তু ছুড়ে মারছি। তাহলে দেখো, গাড়ি যদি আমরা এইদিকে ছুড়ে মারি, তাহলে বাতাস কিন্তু এদিক থেকে আসে, তাকে কি করবে? ধাক্কা দিয়ে ওদিকে নিয়ে যায়। কিন্তু আমরা একটু প্র্যাকটিক্যালি দেখো, এই একটা বস্তু, আমি এইদিকে যাচ্ছি, এইদিকে গাড়ি চালাচ্ছি, এদিক থেকে বাতাস আসতেছে, আমি যদি কোনো বস্তুটাকে ছুড়ে মারি, তাহলে সেটা কি হবে? বাতাস এদিক দিয়ে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এদিক থেকে কি আছে? বাতাস আছে। আচ্ছা, এই দিক দিয়ে তুমি যদি কোনো একটা বস্তুকে যদি ছুড়ে মারো, তাহলে বাতাস তাকে ধাক্কা দিয়ে তাকে এই দিক দিয়ে নিয়ে যাবে না? স্বাভাবিকভাবে এই দিক দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমাকে বলছে যে কত কোণে ছুড়লে সেটা কত লম্বালম্বি ভাবে বের হয়ে যাবে, ঠিক আছে? কত কোণে ছুড়লে সেটা কি হয়ে যাবে? লম্বা ভাবে কি হয়ে যাবে? বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হয়তোবা তোমাকে এই দিক বরাবর ছুটতে হবে। এই দিক বরাবর যদি ছোড়ো, তাহলে বাতাস এসে তাকে ধাক্কা দিয়ে এই দিক বরাবর নিয়ে যায় দিবে, ঠিক আছে? তো যাই হোক, আমার কথা ওটা না, আমার কথা হলো কত এভাবে ছুটতে হবে আর কি। আচ্ছা, তাহলে গাড়ি এদিকে গেছে, আমি একটা বস্তুকে ছুড়বো, সেটা কিভাবে যাবে? গাড়ির সাথে লম্ব ভাবে কত বের হয়ে যাবে, ঠিক আছে? কত বেগে বের হয়ে যাবে? জানলা হতে 14 মিটার/সেকেন্ড বেগে কি হয়ে গেছে? বের হয়ে গেল, ঠিক আছে? তার মানে এটা হলো গাড়ির বেগ। তাহলে আমরা কত ভিসি দ্বারা প্রকাশ করতে পারি গাড়ির বেগ, এবং ভিবি দ্বারা প্রকাশ করতে পারি হলো কত? বলের বেগ। বলের বেগ হলো কত? 14 মিটার/সেকেন্ড, তাই না? আর আমাকে বের করতে হবে, দেখো, গাড়ির সাপেক্ষে বলের আপেক্ষিক বেগ। তার মানে এটা কত? বলের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। এটা আমাদের কত বের করতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, আমাকে কি বের করতে হবে? কত? বলের বেগ, গাড়ির সাপেক্ষে বলের আপেক্ষিক বেগ বের করতে হবে। কত? ভিবি কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে, সেটা হলো পরে, ঠিক আছে? তাহলে ভিসি বের করতে হবে। তাহলে কার সাপেক্ষে বেগ? গাড়ির সাপেক্ষে বেগ। আমাদের কিন্তু কি ছিল অঙ্ক করার কত? যেটা থাকবে সেটাকে কি করে দিব? আমি উল্টে দিব আর কি, ঠিক আছে? তার মানে এই পাশের বেগটা আমি কত? এই পাশে উল্টে দিব। তাহলে গাড়ির বেগ হলো আমাদের কত? ভিসি ইজ ইকুয়ালস টু 7 মিটার/সেকেন্ড। তাহলে হয়তো বা আমি এই দিক বরাবর ভিবি নিক্ষেপ করব। স্বাভাবিকভাবে এটা তো আমি বললাম 14 মিটার/সেকেন্ড, কারণ গাড়ি এদিকে গেলে এই দিক দিয়ে বাতাস যাবে, যার কারণে এটা হয়তো এই দিক বরাবর চলে যাবে। তো যাই হোক, আচ্ছা, এই পুরো কোণটা হলো কত? আলফা। আর এখান থেকে এটা তো বোঝা যাচ্ছিল, সেটা কত হলো? তোমার থিটার মান হলো কত? 90 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে ভিবিসি। করে দেওয়া লাগবে? আমার তো মনে হয় করে দিতে হবে না, ঠিক আছে? কি বুঝতে পারছো কি কি করালাম আজকে? আপেক্ষিক বেগ নিয়ে অঙ্ক আর করতে হবে না আর কি, যেহেতু আমরা বৃষ্টি আর সাঁতার অঙ্কগুলো বেশিরভাগ করছি। এই অঙ্কটা বুয়েটে আসছে, যেটা এখন করে দিলাম, এই অঙ্কটা বুয়েটে আসছে, ঠিক আছে? আমাদের কিন্তু সামান্তরিক সূত্রই, কিন্তু তুমি কোশ্চেন দেখে বুঝতে পারবে না যে আসলে কি হলো।
কিন্তু এখানে দেখো একটা হলো বলের বেগ আর একটা হলো কত গাড়ির বেগ, দুটো কিন্তু তোমার আলাদা আলাদা বস্তু এবং তার দুটার প্রকৃতি তোমার একই রকম না, ঠিক আছে। এবং আপেক্ষিক বেগের সূত্র অনুযায়ী আমাদের কত অঙ্কটা করতে হলো। আমার হলো কত গাড়ির সাপেক্ষে বলছে, যার সাপেক্ষে বেগ সেই বেগটা আমি কত উল্টে দিছি, এই পাশে ছিল সেটা উল্টে দিছি। আর বের হবে কত ভাবে, লম্ব ভাবে বের হবে, ওরা বলেছে লম্ব ভাবে বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে থিটার মান হলো কত 90 ডিগ্রি। তো যাই হোক, এই হলো আমাদের ক্লাস। তোমার যদি এখন এই পর্যন্ত কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো, আমরা নেক্সট দিন ডট গুণফল করব, তারপরের দিন ক্রস গুণফল করব, ঠিক আছে। করার পরই আমি আসলে হয়তো ভেক্টর চ্যাপ্টারটা সমাপ্ত ঘোষণা করতে পারি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের মোটামুটি। এখন যদি তোমাদের কোশ্চেন থাকে এখান থেকে বলো, আমি তাহলে সেটা একটু দেখি আর একটু বলে দেওয়ার চেষ্টা করি, আর না থাকলে তো খুবই ভালো। কি নাই, কোশ্চেন নাই? খুব ভালো তো তাহলে। আর তোমাদের যে ম্যাথ বইয়ের